90% শিক্ষার্থী এই কাজগুলো করে না। সো তুমি যদি এই কাজটা করতে পারো, স্বাভাবিকভাবে এটা সাবজেক্টের জন্য ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হেল্প করবে তোমাকে। আসসালামু আলাইকুম। সিকিউতে 10-এ 10 পাওয়া কিন্তু খুবই সহজ। যদি তুমি কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করো তাহলে অনেক ভালো পরিমাণে একটা মার্কস তুমি ক্যারি করতে পারবা। এমসিকিউতে দেখা গেছে তোমার যদি খারাপও হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি যদি সিকিউটা খুব ভালো মতো গোছায় লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমার এ প্লাসটা পাওয়া কিন্তু খুব সহজ হয়ে যায়। তুমি সিকিউতে আমি কি টিপস এন্ড ট্রিক্স ফলো করলে অনেক ভালো পরিমাণে একটা মার্কস ক্যারি করতে পারবো, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে তুমি অনেক কিছু জানতে পারবা যেগুলো তুমি আগে জানতা না। তবে ফার্স্টে তোমার যেটা মাথায় রাখতে হবে সিকিউ লেখার ক্ষেত্রে, যে স্যারদের কাছে কিন্তু আসলে অনেক খাতা আসে, প্রায় 800 থেকে 1000 এর মতো খাতা আসে। তো স্যাররা দেখা যায় যে সবগুলো এভারেজ মার্কস দেয়, বাট তোমার খাতাটা যদি অনেক সুন্দর হয়, পরিপাটি হয় এবং যেভাবে সিকিউ লেখার কথা সেভাবে যদি তুমি লিখে আসতে পারো, তাহলে কিন্তু তুমি মার্কসটা বলা যায় যে 100% পাবা। বা তুমি 70-এ যেহেতু কেমিস্ট্রি, ফিজিক্স, তারপরে হচ্ছে বায়োলজি, এগুলাই তো দেখা গেছে পিওর মার্কস, ওগুলো তো আসলে লেখার উপর তোমাকে মার্কস দেওয়া হবে। বাট বাংলা, তারপরে তুমি যদি দেখো অন্যান্য যে সকল সাবজেক্ট আছে, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, এই সকল সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাকে লেখা তোমার কিরকম হয়েছে সেটা কিন্তু দেখেই সারা মার্কস দেয়, বাট ভিতরে কিন্তু পড়ার কিন্তু খুব একটা সময় পায় না। সো তোমাকে যেটা করতে হবে, একটা কথা মাথায় রাখবা, যে প্রথমে হচ্ছে কি বলতো দর্শনধারী, পরে হচ্ছে গুণ বিচারী। সো তোমার খাতাটা যাতে অনেক অর্গানাইজড হয় সেটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো তার আগে একটা জিনিস দেখো, যে তোমাকে কিন্তু এই অর্গানাইজ করতে, যে সেক্ষেত্রে তুমি যদি আবার টাইম নষ্ট করো, সেটাও কিন্তু তোমার জন্য বলা যায় যে অনেকটা প্রবলেমেটিক হবে। কারণ তুমি 7টা যদি লিখে না আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কস অনেক কমে যাবে। তো আমরা যদি একটু ইকুয়েশনটা দেখাই, দেখো তোমাকে 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হয়েছে। সো তোমার এর মধ্যে হচ্ছে 7টা সৃজনশীল কমপ্লিট করে আসতে হবে। 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 7টা সৃজনশীল। তো তুমি যদি একটু হিসাব করে দেখো, যে তুমি প্রতিটা সিকিউর জন্য বা সৃজনশীলের জন্য মাত্র 21 মিনিট সময় পাচ্ছ। তার মধ্যে কিন্তু দেখা গেছে আবার তোমার দাগ টানা লাগবে, বা পানি খাওয়া লাগতে পারে, বা ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, এগুলো কিন্তু অনেক টাইম চলে যাচ্ছে। তো এই কারণে কিন্তু তুমি মানে 21 মিনিটও কিন্তু পাচ্ছ না, 21 মিনিটের থেকেও কম টাইম পাচ্ছ। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা সময়গুলোকে ভাগ করে নিব। প্রতিটা সৃজনশীলের জন্য আমরা 21 মিনিট সময় দিব না। তো আমরা যেটা করব, প্রথম যে সৃজনশীলটা, যেহেতু স্যাররা প্রথম সৃজনশীলটা তোমার খাতা দেখে কোনটা দেখবে, প্রথমটাই আগে দেখবে। সো প্রথম সৃজনশীল আমাদেরকে একটু বেশি টাইম দিতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবা, তুমি চিন্তা করতে যাবে প্রথম 30 মিনিট প্রথম সৃজনশীলটা মনে করো তোমার 30 মিনিট সময় লেগে গেল, ঠিক আছে? প্রথম সৃজনশীলটা ফর এক্সাম্পল ধরলা তোমার 30 মিনিট সময় লেগে গেল, তুমি একটু ভালো মতো লেখলা, কোনো ব্যাপার না ভাইয়া। কারণ মনে রাখবা, তুমি যখন মাত্র লেখা শুরু করছো, তোমার হাতের স্পিড কিন্তু দেখা যাবে যে অনেক স্লো স্লো আগাচ্ছে, বাট লাস্টের দিকে যা দেখবা যে তুমি অনেক দ্রুত কিন্তু লিখতে পারতেছো। সো ওই সময়টা কিন্তু এখান থেকে তোমার কি হয়ে যাবে বলতো, এই যে এখন যে তুমি বেশি সময়টা নিচ্ছ, পরে যখন তুমি দ্রুত লিখবা অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। ওকে, সো এইটা নিয়ে একদমই দুশ্চিন্তার কারণ নাই। সো প্রথম যে সৃজনশীলটা আছে সেটার জন্য তুমি 30 মিনিট, বা সবচেয়ে ভালো হয় হচ্ছে তুমি 25 মিনিটের মধ্যে শেষ করতে পারলে আর কি। ওকে, প্রথম সৃজনশীলে একটু বেশি টাইম নিবা এবং খুব সুন্দর মতো লিখবা। এন্ড কিভাবে লিখবা আমি সেটাও বলে দিচ্ছি, আমরা ধাপে ধাপে আর কি জানবো, কারণ অনেক ভুল আছে আমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে। সকল ভুলগুলো তোমরা আজকে জানতে পারবা। সো প্রথম যে সৃজনশীল সেটা তুমি 25 থেকে 30 মিনিট নেওয়ার চেষ্টা করবা। বাকি যে সেকেন্ড সৃজনশীলটা একটু বেশি টাইম লাগতে পারে, বাট এর পরের গুলো তোমাকে এনশিওর করতে হবে সেগুলো যাতে কোনোভাবে 18 থেকে 20 মিনিটের বেশি না হয়। চেষ্টা করবা 18 থেকে 20 মিনিটের মধ্যে সৃজনশীলটা কমপ্লিট করার। তাহলেই দেখবা যে তুমি টাইমটা ভালো মতো কি করতে পারতেছো, অ্যাডজাস্ট করতে পারতেছো বা মেইনটেইন করতে পারতেছো। একটা ব্যাপার মাথায় রাখবা, তুমি মনে করো অনেক বড় বড় করে সৃজনশীল লিখতেছো, অনেক বড় বড় করে সৃজনশীল লিখতে যে তোমার দেখা গেল যে তুমি একটা সৃজনশীল বাদই রেখে আসলা, তো আলটিমেটলি লাভটা কি হলো? তুমি যদি ওই সৃজনশীলটা একটু টাচও করে আসতা, তাও তো তুমি 2-3 মার্ক হলে বেশি পেতা, তাই না? বাট এক্ষেত্রে দেখো যে তুমি জাস্ট এই ভুলগুলা করার কারণে তোমার কিন্তু মার্কস কিন্তু কমে যাচ্ছে। সো এই কাজটা করা যাবে না, আমাদের হচ্ছে 7টা সৃজনশীল ভালো মতো টাচ করে আসতে হবে আর কি। ওকে, আচ্ছা। সো যেটা বলতেছিলাম, যে আমরা আসলে সৃজনশীল কয় পেজ লিখবো বা কিভাবে লিখবো সেটাই এখন দেখাই। সো একটা ব্যাপার মাথায় রাখবা, তুমি যখন খাতাটা মনে করো ফর এক্সাম্পল তুমি একটা মার্জিন টানলাই, যে একটা আমি তোমাকে খাতা এঁকে দেখাই। এই যে মনে করো একটা তোমার প্রথম পেজ, তুমি মার্জিনটা একটু বড় করে টানবা, মানে যেটা আর কি একেবারে ছোট করে টানবা না, খুব বেশি বড় এরকমটাও না, এভারেজ টানার চেষ্টা করবা। তুমি কি করবা, মার্জিনটা মনে করো ফর এক্সাম্পল এই যে খাতার মার্জিনটা তুমি হচ্ছে চেষ্টা করবা এই যে এখান থেকে একটা টান দিবা, একটু গ্যাপ রাখবার কি, একেবারে মিশাই দিবা না। ওকে, একটা মার্জিন টানলো আর কি। ওকে, তো মার্জিন টানার পর এখন আমি সৃজনশীলটা কিভাবে লিখবো। সো তুমি যেটা করবা, যে এখানে লিখবা যে 1 নম্বর প্রশ্নের উত্তর, ঠিক আছে? 1 নম্বর প্রশ্নের উত্তর ডট ডট দিবা। তোমার বারবার 1-এর ক নাম্বার প্রশ্নের উত্তর, 1-এর খ নাম্বার প্রশ্নের উত্তর, 1-এর গ নাম্বার প্রশ্নের উত্তর, এভাবে লিখতে গেলে অনেক টাইম চলে যাবে, যার ফলে তুমি টাইম কিন্তু বলা যায় যে অনেক নষ্ট হয়ে যাবে। এখানে এত কিছু লেখা দরকার নেই, তুমি জাস্ট লিখবা 1 নম্বর প্রশ্নের উত্তর, এটা মাঝখানে লিখবা এবং এখানে একটা ডিজাইন করে দিবা। বেশি ডিজাইন করো না, জাস্ট একটা দাগ দিয়ে দিতে পারো স্কেল দিয়ে, অথবা এভাবে
করে দিতে পারো আর কি। ওকে, তবে এটা চেষ্টা করবা নীল কালি ইউজ করা, নীল কালি দিয়ে এটা লিখবা, নীল কালি দিয়ে লিখলে জিনিসটা স্যারদের চোখে পড়ে। এন্ড কেন তুমি নীল কালি ইউজ করবা সেটা আমি বলে দিচ্ছি। কোন কোন কালার তুমি ইউজ করতে পারো, একটা হচ্ছে নীল কালার ইউজ করতে পারো, অথবা হচ্ছে তুমি বেগুনি কালার যেটা আছে এটাও ইউজ করতে পারো আর কি। ওকে, তবে নীলটা ইউজ করা বেটার। তো তুমি 1 নম্বর প্রশ্ন উত্তর লিখে ডট ডট দিয়ে দিলা। এখন তুমি ভাই ক নাম্বারটা কোথায় লিখবা? ক নাম্বারটা তুমি যদি ভাই কোনায় লেখো, ঠিক আছে, মনে করো ক এখানে লিখলা, খ এখানে লিখলা, এতে যে প্রবলেমটা হবে সারা দেখা যায় যে অনেক দ্রুত খাতা দেখতে হয়। তো দ্রুত খাতা দেখতে গেলে দেখো এই ক নাম্বারটা স্যারের চোখেই পড়লো না, স্যার ভাবলো এটা মানে খয়ের উত্তর, বা তুমি এত বড় করে লিখতেছো যে খ নাম্বার জিনিসটা তোমার চোখেই পড়লো না আর কি। ওকে, সো তুমি যেটা করবা, তুমি হচ্ছে ক নাম্বার যেটা আছে, ক নাম্বার তুমি মাঝখানে লিখবে একবারে, ঠিক আছে, মাঝখানে লিখে ভাবে ব্র্যাকেট দিয়ে আবার কয়ের নিচে একটা তুমি নীল কালিতে একটা দাগ দিয়ে দিলা, যাতে ক নাম্বার স্যার এটা বুঝতে পারে আর কি। ওকে, খ নাম্বারটা তুমি যখন লিখবা এটাও এভাবে আর কি মার্ক করে দিয়ে খটা তুমি কালো কালি দিয়ে লিখে নিচে একটা নীল কালিতে একটা দাগ করে দিলা, যার ফলে স্যার বুঝতে পারলো যে এটা খ নাম্বারটা। কারণ এত দ্রুত দেখতে হয় যে মাঝে মধ্যে এটা স্কিপও করে, মানে স্কিপও হয়ে যায় আর কি, যে তুমি এই বাম দিকে লেখো অনেক সময় চোখেই পড়ে না। তো এই জিনিসটা মাথায় রাখবে, এবং মার্জিন যেভাবে বললাম এভাবে মার্জিনটা না চেষ্টা করবা আর কি। এখন ভাই তোমার একটা সৃজনশীল কয় পেজ হওয়া উচিত? একটা সৃজনশীল তুমি 5 পেজে লিখবা। কয় পেজে লিখবা? 5 পেজে। এটার বেশিও লেখা উচিত না, এটার কমও লেখা উচিত না, মিনিমাম তুমি 5 পেজ, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। সো 5 পেজের ক্ষেত্রে আমি কিভাবে শুরু করবো আমি যদি তোমাদেরকে একটু দেখাই। 1 নম্বর প্রশ্ন মানে তুমি শুরু করছো, কটা তুমি এক লাইনে লিখবা, ঠিক আছে, কটা যদি এক লাইনে লিখবা ওটা কিন্তু পেজে মনে হয় যে 1/3 শেষ হয়ে যাবে ক লিখতে যে। বাকি যে 2/3 আছে তোমার কাজ হবে এখান থেকে খ শুরু করে খটা এই পেজের মধ্যেই, আচ্ছা তোমার কাজ হবে যে খটা এই পেজের মধ্যেই আর কি শেষ করে ফেলা আর কি। ওকে, আচ্ছা ওকে, সেখান থেকে কটা তুমি এখানে লিখলা, আর খ নাম্বারটা তোমার কাজ হবে যে খ তুমি এখানে এই পেজের মধ্যেই শেষ করে ফেলবা। এবার ভাই গ তুমি শুরু করবা হচ্ছে নেক্সট পেজ থেকে, নেক্সট পেজ থেকে তুমি গ নাম্বারটা শুরু করবা। এই গ নাম্বারটা মনে করো তুমি এখান থেকে শুরু করে এই পেজটা 3টা পয়েন্টে লিখবা। অবশ্যই আরেকটা ব্যাপার বলে রাখি, কটা তুমি একটা মানে কত জ্ঞানগুলো তুমি একটা লাইনে শেষ করে ফেলবা। খটা ভাই তুমি কিন্তু 2টা পয়েন্টে লিখবা। ফার্স্টে তুমি লিখবা যে হ্যাঁ এটার সাথে আমি একমত, বা এটা ঠিক, বা এরকম লিখে তারপর কিন্তু তুমি তোমার এটা ব্যাখ্যা করে দিবা আর কি, যেহেতু অনুধাবনমূলক কোশ্চেন আর কি। সো 2 প্যারায় তুমি শেষ করবা। আর গ যেটা আছে ভাইয়া, গটা তুমি ফার্স্টে 1 প্যারা লিখলা, এখানে ভাই তুমি 2 প্যারা লিখবা আর কি, মানে সেকেন্ড প্যারাটা এখানে লিখবা, থার্ড প্যারাটা তুমি পরের পেজে যে একটু থার্ড প্যারাটা চেষ্টা করবা, থার্ড মানে তোমার এই যে পেজটা আছে এই পেজের অর্ধেক পর্যন্ত লেখা, ঠিক আছে, অর্ধেক পর্যন্ত লিখলা, 1.5 পেজ লেখার চেষ্টা করবা গ নাম্বারটা। এরপরে দেখো তোমার কিন্তু কিছু জায়গা ফাঁকা আছে, এখানে তোমার ঘ শুরু করার দরকার নাই, তুমি নেক্সট পেজে যে ঘ নাম্বারটা শুরু করবা, ঠিক আছে, নেক্সট পেজের এখান থেকে তুমি ঘ নাম্বারটা শুরু করে এখানে তুমি এই যে একটা পয়েন্ট, 2টা পয়েন্ট, তারপর এখানে 3টা পয়েন্ট দিয়ে এখানে যে 3 নাম্বার পয়েন্ট শেষ করলে এখানে 4 নাম্বার পয়েন্ট শেষ করলো আর কি। সেইভাবে কিন্তু তোমার এই যে ঘ নাম্বারটাও লেখা হয়ে গেল। এ ব্যাপার মাথায় রাখবা, তুমি মনে করো যে সৃজনশীলের মধ্যে তুমি একটা কবির উক্তি দিতে যাচ্ছ বা বিভিন্ন ধরনের একটা কোটেশন টাইপের দিতে যাচ্ছ আর কি, তো সেটার ক্ষেত্রে তুমি কি করো নীল কালি ইউজ করতে পারবা, তাহলে জিনিসটা কিন্তু অনেকটাই বলা যায় যে অন্যদের থেকে ইউনিক হবে এবং স্যারদের চোখে খুব ভালো মতো পড়বে। ফর এক্সাম্পল তুমি মনে করো ঘ নাম্বারে একটা কবির উক্তি দিতে যাচ্ছ, বা একটা কবিতার লাইন দিতে যাচ্ছ, বা একটা মনে করো একটা কোর্স দিতে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি কি করবা, এই যে এখানে তুমি একটা নীলকালি দিয়ে মনে করো এখানে লিখবা, নীলকালি দিয়ে লিখে লিখে একটা কোটেশন দিয়ে দিলা আর কি। ওকে, এভাবে তুমি যদি লিখতে পারো দেখবা সৃজনশীলটা দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং ছাত্রদের চোখে পড়বে, যেটা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী 90% শিক্ষার্থী এই কাজগুলো করে না। সো তুমি যদি এই কাজটা করতে পারো স্বাভাবিকভাবে এটা ছাত্রদের চোখে অনেক ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হেল্প করবে তোমাকে। এবং এখানে কাটাকাটি করার চেষ্টা করবা না, চেষ্টা করবা হচ্ছে যদি কোনো ভুল হয় এক লাইনে কেটে, মানে একটা দাগ দিয়ে কেটে দিবা, বেশি হিজিবিজি করার দরকার নেই। ফর এক্সাম্পল মনে একটা জিনিস ভুল হয়েছে, মনে করো সময়ের লেখা বানানটা আমার ভুল হয়েছে, এটা জাস্ট এভাবে আর কি একবার একটা টান দিলেই কেটে যাবে আর কি, এভাবে তুমি লিখবা। সো একটা জিনিস মাথায় রাখবা যে দেখো এভাবে তুমি যদি লিখতে পারো তুমি কিন্তু বলা যায় যে খুব টাইমের মধ্যে খুব সুন্দর মতো স্মার্টলি শেষ করে আসতে পারবা। এখন তুমি যদি অনেক একটা মনে করো ফার্স্ট সৃজনশীল এগুলো তুমি 7-8 পেজ ধরে, পরের সৃজনশীলটা লিখলে 2 পেজ ধরে, আলটিমেটলি কোনো লাভ আছে? লাভ কিন্তু নাই। তোমাকে যেটা করতে হবে প্রতিটা সৃজনশীলই তোমার টাচ করে আসতে হবে, ঠিক আছে, 7টা সৃজনশীলই তোমার টাচ করে আসতে হবে। তুমি যদি একটু হিসাব করে দেখো ক খ গ ঘ এই 4টা যদি মনে করো তুমি একটা ঘ অনেক বড় লিখলা আর একটা সৃজনশীল তুমি লিখতেই পারলা না, ওই সৃজনশীলে তুমি যদি কটাও টাচ করে আসতে পারো তাহলেও কিন্তু অনেক মার্কস পেয়ে যাওয়া। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ভাইয়া, প্রথম সৃজনশীলটা সবসময় চেষ্টা করবা 1 নাম্বার যে সৃজনশীলটা লিখবা, 1 নাম্বার সৃজনশীলটা লিখবা হচ্ছে কোনটা যেটা তুমি সবচেয়ে ভালো পারো, ঠিক আছে, সবচেয়ে বেস্ট যেটা পারো সেটা দিয়ে তুমি ফার্স্টে শুরু করবা। তাহলে তুমি অনেকে চিন্তা করো যে আগে তুমি গদ্য সৃজনশীলটা লিখবো, তারপরে পদ্য শুরু করব, তারপরে হচ্ছে আমি নাটক বা উপন্যাস যেটা আছে সেটা শুরু করব, না, তুমি যেটা ভালো পারো, তুমি যদি পদ্য সৃজনশীল ভালো পারো তুমি পদ্য শুরু করো, সমস্যা নাই তো। তো চেষ্টা করবার কি যেটা তুমি ভালো পারো সেই সৃজনশীলগুলো আগে লেখার, তাহলে কি হবে যে তোমার স্যাররা কিন্তু ফার্স্ট যে সৃজনশীল তুমি যদি দেখো ভালো মার্কস পাচ্ছ, বাকি সৃজনশীলগুলো তোমাকে কিন্তু ভালো মার্কস দিবেন স্যাররা। সো এই জিনিসটা মাথায় রাখবে, এই যে সিক্রেট টিপস সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবা 1 নাম্বার সৃজনশীলটা দিয়ে
শুরু করার। এভাবে তুমি যদি শুরু করতে পারো তাহলে কিন্তু দেখা গেছে যে তোমার সিকিউর মার্ক তুমি যদি এভাবে লিখে আসতে পারো, তুমি 70 অ্যাটলিস্ট 65 প্লাস পেয়ে আসবা আর কি, ঠিক আছে? 70-এ 65 প্লাস পেয়ে আসবা, কারণ এক্ষেত্রে থিওরি পার্ট, যেহেতু থিওরি পার্টটা হচ্ছে তোমার মানে তোমার লেখার সৌন্দর্যের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তুমি যদি ক্লিয়ারলি লিখে আসতে পারো জিনিসগুলো, যদি একেবারে বলা যায় যে পয়েন্ট পয়েন্ট আকারে বা প্যারা আকারে লিখে আসতে পারো, চার মনে করো কয়ের ক্ষেত্রে একটা লাইন, ক্ষয়ের ক্ষেত্রে 2টা প্যারা, গয়ের ক্ষেত্রে 3টা প্যারা, ঘয়ের ক্ষেত্রে 4টা প্যারা, এভাবে যদি তুমি লিখে আসো তাহলে দেখবা যে জিনিসটা অনেক গোছানো হবে এবং স্যাররা মার্কস দেওয়ার জায়গা পাবে আর কি। স্যাররা তো আসলে চায় মার্কস দিতে, বাট তুমি যদি ঠিকমতো লিখে না আসো তাহলে মার্কসটা আসলে কোথায় দিবে? সো তোমরা যারা এভাবে একটা ভালো পরিমাণে সিকিউতে মার্কস তৈরি করতে চাও, জাস্ট ভাইয়া যে পয়েন্টগুলো বললাম অনেক সহজ কিন্তু মার্কস পাওয়া, জাস্ট তোমরা হয়তো জানতো না বা গাইডলাইন ঠিক মতো বুঝতে পারো না, এই জন্যই হয়তো তোমরা সিকিউতে কম মার্কস পাও। বা তুমি যদি আমি যে টিপস গুলো বললাম এই টিপস গুলো অনুযায়ী তুমি যদি লিখে আসতে পারো, তারপর যদি কম মার্কস পাও তারপর আমাকে জানাবো আর কি। ওকে, সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, ক এবং খ সবসময় বা গ ঘ এই যে ইয়াগুলো এগুলো সবার সময় মাঝখানে রাখার চেষ্টা করবা, কোনায় রাখলে কিন্তু স্যার অনেক সময় স্কিপ করে চলে যায়। এবং আরেকটা ব্যাপার যেটা বললাম যে টাইম সম্পর্কে, টাইম চেষ্টা করবা প্রথমটা একটু বেশি টাইম লাগুক, কারণ আমরা লিখতে লিখতে কিন্তু হাতের লেখা অনেক ফাস্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি আরেকটা ব্যাপার যে কলম যেটা আছে, কলম হচ্ছে মানে অল টাইমের কলম বা হচ্ছে উডমার্ক কলম আছে, কিছু কলম আছে অনেক দ্রুত লেখা যায়, তুমি যেটা সুইটেবল তুমি সেই কলমে নিয়ে যাবা, বাট চেষ্টা করবা দ্রুত লেখার। অনেক কলম আছে অনেক আস্তে আস্তে লেখায়, তো এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। তো চেষ্টা করবা আর কি প্রথমটা 30 থেকে 25 মিনিট এবং অন এভারেজ তুমি হচ্ছে 18 থেকে 20 মিনিটে শেষ করার চেষ্টা করবা আর কি। ওকে, তাহলে তুমি অনেক ভালো পরিমাণে একটা রেজাল্ট কিন্তু করতে পারবা। সো সবার জন্য শুভকামনা। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে জানাবা, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা জানাতে পারো। ভাইয়া তোমাকে পার্সোনালি গাইডলাইন করে দিব যে তুমি এই কোনো একটা প্রবলেম ফেস করলে এভাবে আগাও বা এই এই জিনিসগুলো ফলো করো তাহলেই হবে। তো সবার জন্য শুভকামনা। পরীক্ষার বেশি দিন নাই, ভালো মতো পড়ো এবং অ্যাডমিশন ওয়ারিয়র্স তোমাদের পাশে আছে। বিভিন্ন ধরনের সাজেশন ক্লাস আমাদের অ্যাডমিশন ওয়ারিয়র্স ইউটিউব এবং ফেসবুক পেজে পেয়ে যাবা। সো ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।